আসসালামু আলাইকুম। কাজ শক্তি ক্ষমতার এমসিকিউ বাকিগুলো। প্রথমে ঘগুচ্ছ বিভব শক্তি। 1 সেন্টিমিটার পুরুত্বের ও 200 গ্রাম ভরের মিটার স্কেলকে আনুভূমিক অবস্থা থেকে খাড়া করলে বিভব শক্তি কত হবে? 1 সেন্টিমিটার পুরুত্বের একটি 200 গ্রাম ভরের মিটার স্কেল। একটা মিটার স্কেল নিলাম। মিটার স্কেলের দৈর্ঘ্য কত? 1 মিটার, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে দৈর্ঘ্য 1 মিটার, আর এর পুরুত্ব 1 সেন্টিমিটার। এতটুকু হচ্ছে 1 সেন্টিমিটার বা 1 × 10⁻² মিটার। 200 গ্রাম ভর, এটার এম এর মান হচ্ছে 200 গ্রাম। তো এই মিটার স্কেলটাকে এভাবে সমান অবস্থায় ছিল, সমান অবস্থা থেকে এটাকে এভাবে খাড়া করলাম, অর্থাৎ এটাকে এরকম খাড়া করলাম। তাহলে আমার কতটুকু কাজ করতে হবে? তো এই মিটার স্কেলটার প্রথমে ভরকেন্দ্র কোথায় ছিল? এই জায়গায় একদম মধ্যবিন্দুতে। ভরকেন্দ্র থেকে ভূমি পর্যন্ত উচ্চতা কত? 5 × 10⁻³ 0.5 সেন্টিমিটার বা 5 × 10⁻³ মিটার। যখন এটাকে এরকম খাড়া করলাম, এরকম সমান অবস্থা থেকে এরকম খাড়া করলাম, এখন ভরকেন্দ্র থেকে ভূমি পর্যন্ত উচ্চতা কত? পুরাটার উচ্চতা হচ্ছে 1 মিটার। তাহলে ভরকেন্দ্র থেকে ভূমি পর্যন্ত উচ্চতা 0.5 মিটার। তাহলে আমার কতটুকু কাজ করতে হয়? W = mgh। এম এর মান 200 গ্রাম বা 0.2 কেজি, জি এর মান 9.8, আর এইচ কত হবে? এইচ হচ্ছে ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে সেইটা, যে ভূমি থেকে আগে ভরকেন্দ্র 0.5 × 10⁻² বা 5 × 10⁻³ মিটার উপরে ছিল, এখন 0.5 মিটার উপরে। তাহলে 0.5 থেকে এতটুকু উচ্চতা বাদ যাবে, কারণ এতটুকু তো ভূমি থেকে আগের থেকেই ছিল, এখন ভূমি থেকে 0.5 এত মিটার উপরে। তাহলে 0.5 থেকে 0.0 বা 5 × 10⁻³ মিটার এটা বাদ যাবে। 0.5 - 5 × 10⁻³। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 0.5 - 5 ব্র্যাকেট 5 × 10⁻³ এর সাথে গুণন 9.8 গুণন 0.2, 0.9702, 0.970। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে ক, 0.970। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তের এক্স পরিমাণ সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে W = ½ kx²। এটা সূত্র। বিভব শক্তির একক কোনটি? বিভব শক্তি সব কিছুর একক কি? জুল। এইচ উচ্চতাকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দিচ্ছে, এটা হচ্ছে আমার এইচ উচ্চতা। এইচ উচ্চতা ধরে নিলাম ভূমি হতে এক্স উচ্চতা উপরে, এই পয়েন্টে তার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে পড়ছে কতটুকু? h - x। তাহলে আমাদের বের করতে হবে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি কে বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে 2 × EP, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। গতিশক্তি কি, যে কতটুকু উচ্চতা পড়ছে? mg h - x উচ্চতা পড়ছে। তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি? mg × h - x লিখতে পারি। আর 2 কতটুকু পড়তে হবে? x উচ্চতা, এটার জন্য লিখতে পারি 2 × mgx। mg, এখানকার mg কাটা, h - x, এটা = 2x, h = 3x। তাহলে x = h/3। আমাদের অ্যান্সার হবে h/3। এটা অ্যান্সার, h/3। 40 নিউটনের একটি ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উচ্চতায় 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? 40 নিউটন ওজনের একটা বস্তুকে জাস্ট এরকম মেঝের ওপর 2 সেকেন্ড আমি ধরে রাখলাম, তাহলে আমার কাজের পরিমাণ কতটুকু? কাজ হচ্ছে 0 জুল, কারণ আমি তো বস্তুটাকে উপরে উঠাইনি বা নিচেও নামাইনি, জাস্ট ধরে রাখছি, তার সরণ 0। 2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একটি আদর্শ স্প্রিং এর দৈর্ঘ্য সাম্য অবস্থা থেকে 0.1 মিটার বৃদ্ধি করলে স্প্রিং এর বিভব শক্তি কত হবে? স্প্রিং এর বিভব শক্তির সূত্র কি জানি আমরা? W = ½ kx²। তো 2 নিউটন পার মিটার, কে এর মান দেওয়া আছে, সাম্যাবস্থা থেকে 0.1 মিটার সরণ, বা কে এর মান হচ্ছে 2 আর এক্স এর মান 0.1, তার উপর স্কোয়ার। 2 কাটা, 0.1 এর উপর স্কোয়ার করলে কি হবে? 0.01।
তাহলে অ্যান্সার হবে 0.01 জুল। স্প্রিংয়ের সঞ্চিত শক্তি হচ্ছে বিভব শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি। যান্ত্রিক শক্তি আর হচ্ছে বিভব শক্তি 1 আর 3। স্প্রিংয়ের সঞ্চিত শক্তি হচ্ছে বিভব শক্তি। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হলে কত মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছিল? একটা বস্তুকে একটা উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তো এখান থেকে পড়তেছে ভূমি হতে 5 মিটার উপরে, তাহলে এতটুকু উচ্চতা হচ্ছে 5 মিটার। এই পয়েন্টে কি হয়েছে? এই পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, গতিশক্তি বিভব শক্তির 4 গুণ। তাহলে ইকে এইটা ইজ ইকুয়াল টু 4 ইন্টু ইপি, গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, 4 ইন্টু এমজি ইন্টু কতটুকু উচ্চতা পড়তে হবে? 5 মিটার, কারণ ভূপৃষ্ঠ হতে 5 মিটার উপরে বলছে। আর পড়ছে কতটুকু? এমজি ইন্টু এইচ মাইনাস এক্স, এক্স এর মান হচ্ছে 5 মিটার, তাহলে এমজি ইন্টু এইচ মাইনাস 5, এমজি এমজি কাটা, এইচ মাইনাস 5, এটা ইজ ইকুয়াল টু 4 5 20, এইচ ইজ ইকুয়াল টু 20 যোগ 5 মানে 25 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে 25 মিটার। 25 মিটার উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল। 9 নম্বর, 80 মিটার উচ্চতা থেকে একটি বল মেঝেতে পড়ে এবং বলটি 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে? তো 80 মিটার উচ্চতা থেকে একটা বল নিচে পড়লো, এই উচ্চতা হচ্ছে 80 মিটার উচ্চতা থেকে একটা বল মেঝেতে পড়লো, মেঝেতে পড়ার পর 20% শক্তি অপচয় হয়, বাকি 80% শক্তি নিয়ে সে আবার উপরের দিকে ওঠে। তো এই যে 20% শক্তি অপচয় হওয়ার পর সে কতটুকু উপরে উঠছে এটাই আমাদের বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে ইপি ইজ ইকুয়াল টু এমজি ইন্টু কি 80, যে 80 মিটার উচ্চতা থেকে তার শক্তি হচ্ছে এমজি ইন্টু 80। দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে ইপি 1, ইপি 2 ইজ ইকুয়াল টু কি হবে? ইপি 2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 80% কার্যকর হয়, তাহলে 80 ডিভাইড 100 ইন্টু কি ইপি 1, তাহলে 0.8 ইপি 1। এরপর আমরা কি লিখতে পারি? যে ইপি 1 ডিভাইড হচ্ছে ইপি 2, এটা ইজ ইকুয়াল টু ওপরে হচ্ছে এমজি ইন্টু 80 আর নিচে হচ্ছে এমজি ইন্টু এইচ, অর্থাৎ 0.8 ইপি 1 যখন হবে, ইপি 2 এর পরিবর্তে যখন আমি 0.8 ইপি 1 লিখব তখন কতটুকু উচ্চতা উঠবে সেটা আমাদের জানা নাই, সেটা আমাদের বের করতে হবে। এমজি এমজি কাটাকাটি, উপরে হচ্ছে 80 নিচে হচ্ছে এইচ, ইপি 1 কাটাকাটি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 80 ইন্টু 0.8, 80কে 0.8 দিয়ে গুণ করলে কত হয়? 64 মিটার, 8 8 64, তাহলে 64 মিটার। ড্রপ খেয়ে বলটা হচ্ছে 64 মিটার ওপরে উঠবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 64 মিটার। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোনো স্থানে এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়। 30 মিটার উচ্চতা থেকে ফেলে দিলে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কি হবে? বিভব শক্তির দ্বিগুণ 2 ইন্টু ইপি। গতিশক্তি এমজি ইন্টু কতটুকু উচ্চতা থেকে ফেলা হয়েছে? 30 মিটার উপর থেকে। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়? তাহলে এক্স উচ্চতা ধরে নিলাম, তাহলে পড়ছে কতটুকু? 30 মাইনাস এক্স, যেহেতু পুরাটা 30 মিটার, পড়ছে 30 মাইনাস এক্স, পড়তে হবে এক্স। তাহলে এমজি ইন্টু 30 মাইনাস এক্স, এটা ইজ ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু এমজি ইন্টু পড়তে হবে কতটুকু? এক্স, এমজি এমজি কাটা, 30 মাইনাস এক্স, এইটা ইজ ইকুয়াল টু 2x, 30 এইটা ইজ ইকুয়াল টু 3x, এক্স ইজ ইকুয়াল টু 30 ডিভাইড 3, 10 মিটার। তাহলে 10 মিটার হচ্ছে ভূপৃষ্ঠ হতে 10 মিটার উচ্চতা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল, জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এটি কত বেগে ভূমিকে আঘাত করবে? 10 মিটার উচ্চতা থেকে পড়ছে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2gh। পরন্ত বস্তুর ক্ষেত্রে কত বেগে ভূমিতে পড়বে? যেহেতু আদিবেগ শূন্য, তাহলে এখানে আমরা 2gh লিখতে পারি, বা ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh। 2 ইন্টু জি এর মান হচ্ছে 10, আর এইচ কত হবে? কত মিটার উপর থেকে বলছে? 20 মিটার উচ্চতা থেকে। 2 ইন্টু 10 ইন্টু 20, 20 10 হচ্ছে 200, 200 2 দিয়ে গুণ করলে 400, রুট ওভার 400, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভূপৃষ্ঠে 20 মিটার পার সেকেন্ড বেগে পড়বে। পরন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত? ভূমি হতে 5 মিটার উপরে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত পরন্ত অবস্থায়?
তাহলে কি করতে হবে, কত মিটার উচ্চতা থেকে পড়তেছে, 20 মিটার উচ্চতা থেকে, ভূপৃষ্ঠ হতে 5 মিটার উপরে, এইটুকু হচ্ছে 5, তাহলে পড়ছে কতটুকু, 15 মিটার। তাহলে গতিশক্তি ই কে ডিভাইড ইপি, এমজি ইন্টু পড়ছে হচ্ছে 15 মিটার, আর পড়তে হবে হচ্ছে 5 মিটার। এমজি এমজি কাটা, ওপরে হচ্ছে 3 ডিভাইড হচ্ছে 1, ইকে ডিভাইড ইপি, এটা হচ্ছে 3:1। তাহলে এখানে ইকে ডিভাইড ইপি, গতিশক্তি বিভব শক্তির অনুপাত হচ্ছে 3:1। এখানে বলছে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কি হবে, তাহলে ইপি ডিভাইড ইকে কি হবে, 1:3, 1:3। 10 মিটার উপর হতে 10 কেজি ভরের একটি বস্তু মুক্তভাবে পড়লে মাটি থেকে 5 মিটার উপরে শক্তি কত, মাটি থেকে 5 মিটার উপরে মোট শক্তি কত। 10 মিটার উপর থেকে পড়ার সময় যে শক্তি ভূপৃষ্ঠ হতে 5 মিটার উপরে মোট শক্তি একই হবে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, যে এখানে 10 মিটার উপর থেকে পড়তেছে এই উচ্চতায় যে শক্তি ভূপৃষ্ঠ হতে 5 মিটার উচ্চতায় কি একই শক্তি। তাহলে আমরা কি করতে পারি, mg ইন্টু 10, ওই বিভব শক্তিটাই হবে ভূপৃষ্ঠ হতে 5 মিটার উচ্চতায় মোট শক্তি। m এর মান দেওয়া আছে 10, g এর মান হচ্ছে 9.8, আর উচ্চতা 10, 10 10 100, 100কে 9.8 দিয়ে গুণ করলে 980। বানি মেঘে পরিণত হতে কৃত কাজ কত, আমরা জানি W ইজ ইকুয়াল টু কি, W ইজ ইকুয়াল টু mgh, m ইজ ইকুয়াল টু কি লিখতে হবে, রো ইজ ইকুয়াল টু লেখা যায় m বাই v, তাহলে m ইজ ইকুয়াল টু রো ভি, তাহলে রো ভি জি এইচ, W ইজ ইকুয়াল টু রো ভি জি এইচ, ভি রো জি এইচ এটা সঠিক, এম জি এইচ এটাও সঠিক। আবার এই ভি এর পরিবর্তে কি লেখা যায়, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইন্টু জি ইন্টু এইচ, ক্ষেত্রফল দৈর্ঘ্য রো জি এইচ এটাও সঠিক, তাহলে অ্যান্সার হবে তিনটাই। বিভব শক্তির মাত্রা কোনটি, বিভব শক্তির মাত্রা, শক্তি আর কাজের মাত্রা একই, ml² T ইনভার্স 2, অ্যান্সার হবে ক নম্বর। উমগুচ্ছ শক্তির নিত্যতা, অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি, অসংরক্ষণশীল বল অর্থাৎ একটা পূর্ণ চক্র সম্পন্ন হবে কিন্তু কৃত কাজ শূন্য হবে না, এটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হচ্ছে অসংরক্ষণশীল বল, এর এক্সাম্পল। কোনটি সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল বায়ুর বাধা, ঘর্ষণ বল, এই দুইটাই কি অসংরক্ষণশীল বল, ঘর্ষণের কারণে শক্তি অপচয় হয়, তাহলে এই দুইটার একটাও হবে না। সান্দ্র বল হচ্ছে ঘর্ষণ বল, বায়ুর বাধা, বায়ুর মধ্যে যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে সান্দ্র বল। তো তড়িৎ বল এইটা হচ্ছে সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল হলো মহাকর্ষ বল, আদর্শ স্প্রিং এর বল, সান্দ্র বল। মহাকর্ষ বল সংরক্ষণশীল বল, আদর্শ স্প্রিং এর বল এটাও সংরক্ষণশীল বল, সান্দ্র বল এটা হচ্ছে ঘর্ষণ, শক্তি অপচয় হয়, তাহলে অ্যান্সার হবে 1 আর 2। 4 নাম্বার, কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আইনস্টাইনের আপেক্ষিক নীতি। কিভাবে, আমরা জানি E ইজ ইকুয়াল টু কি mc², এখানে বস্তুর ভরকেই কি শক্তিতে রূপান্তর করা যায়, সিট তো কনস্ট্যান্ট আলোর বেগ, তাহলে এখান থেকে বস্তুর ভরই শক্তিতে রূপান্তরিত করা যায় যদি তাকে আলোর বেগ এর বর্গ দিয়ে গুণ করি, তাহলে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। 0.5 কেজি ভরের এক টুকরো শিলা 1.5 কিলোমিটার উচ্চতায় মেঘ হতে ভূমিতে পতিত হলো, ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি কত। ভর দেওয়া আছে এত উচ্চতার মেঘ হতে ভূমিতে পতিত হলো, তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি কত হবে, গতিশক্তি হচ্ছে আমরা mgh লিখতে পারি, এই এইচটা কি যে কতটুকু উচ্চতা পড়ছে, কতটুকু উচ্চতা পড়ছে এটার জন্য গতিশক্তি, কতটুকু উচ্চতা পড়তে হবে এটার জন্য বিভব শক্তি। তাহলে এখানে 0.5 গুণন জি এর মান 9.8 ইন্টু 1500, এটাকে যদি গুণ করি তাহলেই হবে 0.5 গুণন 9.8 গুণন 1500, 7350, 7350 জুল। নিচে কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়, ঘর্ষণ বল সংরক্ষণশীলের বলের এক্সাম্পল নয়। 20 মিটার উঁচু থেকে একটি বল বালির মধ্যে পতিত হলে বালির মধ্যে 1 মিটার ঢুকে থেমে গেল, এক্ষেত্রে নিচের কোনটি সংরক্ষিত থাকবে, শুধু গতিশক্তি, শুধু ভরবেগ, ভরবেগ ও গতিশক্তি উভয়ই প্রযুক্ত বল। আচ্ছা, 1 মিটার ঢুকে থেমে গেল, যে 20 মিটার উঁচু থেকে একটি বল এখানে পড়ছে, এখানে হচ্ছে বালি, বালির নিচে আবার হচ্ছে 1 মিটার ঢুকে থেমে গেছে, 20 মিটার পড়ছে, তাহলে এখানে আমার কি আছে,
এখানে আছে আমার গতিশক্তি, আর এই এতটুকু উচ্চতা ভেতরে প্রবেশ করবে, এটার জন্য হচ্ছে বিভব শক্তি। তো কোনটি সংরক্ষিত থাকবে সেটা আমাদের বের করতে হবে। তো এইখানে 20 মিটার উচ্চতা পড়ার জন্য যে শক্তি পাবো 1 মিটার গভীরে প্রবেশ করার জন্য তো একই শক্তি পাবো না। বিভব শক্তির মান এখান থেকে আমাদের কাউন্ট হবে, আর গতিশক্তি তো এই উচ্চতার জন্য। তো এখন মাটির ভেতরে যখন প্রবেশ করতেছে তখন সেখানে কি ঘর্ষণ বল কাজ করে? তাহলে এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মানবে না। যেখানে ঘর্ষণ বল থাকবে সেখানে সংরক্ষণশীলতা নীতি মানবে না, অর্থাৎ শক্তির অপচয় হয়। তাহলে এখানে কি সংরক্ষিত থাকবে? শুধুমাত্র ভরবেগ, এটাই সংরক্ষিত থাকবে, শক্তি সংরক্ষিত থাকবে না। চগুচ্ছ ক্ষমতা কর্মদক্ষতা। কিলোওয়াট ঘন্টা নিচের কোন রাশিটির একক নয়? কিলোওয়াট ঘন্টা কার একক? কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক। ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, এই সূত্রটা আমরা জানি। ক্ষমতার একক আমরা ওয়াট, সেখান থেকে কিলোওয়াট নিতে পারি, সময়ের একক আওয়ার। এটা হচ্ছে শক্তির একক বা কাজের একক। তাহলে কিলোওয়াট ঘন্টা কোনটার একক নয়? ক্ষমতার একক নয়। নিচের কোনটি ক্ষমতার একক নয়? অশ্ব ক্ষমতা ওয়াট, জুল পার সেকেন্ড। জুল, শুধু জুল যেটা সেটা। ওয়াটের সাথে অশ্ব ক্ষমতার সম্পর্ক কি? আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক কি? কিলোওয়াট ঘন্টা 1 কিলোওয়াট আওয়ার মানে কি? 1 কিলোওয়াট আওয়ার এটা বলতে কি বোঝায়? 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা কত সেকেন্ড? 3600। তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল। এটা পাম্পের সাহায্যে একটি ছাদে পানির ট্যাঙ্কে 100 সেকেন্ড সময়ে 1000 কেজি পানি ওঠানো যায়। ট্যাঙ্কের পানির গড় উচ্চতা 20 মিটার হলে পাম্পের ক্ষমতা কত? যে পাম্পের সাহায্যে ছাদে 100 সেকেন্ড সময়ে 1000 কেজি পানি ওঠানো যায়, তাহলে mgh, পাম্পের ক্ষমতা কত? mgh ডিভাইড টি, এটা হচ্ছে পি। এম এর মান কত? এম এর মান হচ্ছে 1000 গুণন 9.8, কত মিটার উপরে তুলবে? 20 মিটার। 20 ভাগ কত সেকেন্ড সময়? 100 সেকেন্ডে, তাহলে ভাগ 100। 1960 জুল। 1960 এটা হচ্ছে ওয়াট। এটাকে যদি কিলোওয়াটে নেই তাহলে 1.96 কিলোওয়াট 1000 দিয়ে ভাগ দিলে। কোন প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি ইএন এর একটি অংশ কার্যকর শক্তি ইউতে রূপান্তরিত হয় এবং বাকি শক্তি ডাব্লিউ অপচয় হয়? প্রক্রিয়াটির দক্ষতা কত? আমরা কর্মদক্ষতা কি জানি? ইটা ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে কার্যকর, নিচে হচ্ছে প্রদত্ত শক্তি ইন্টু 100%। তাহলে কার্যকর হয়েছে কতটুকু? যে মোট শক্তি ইআইএন এর একটি অংশ কার্যকর শক্তি ইউতে রূপান্তরিত হয়, তাহলে উপরে হচ্ছে ইউ আর প্রদত্ত শক্তি হচ্ছে ইআইএন গুণন 100%। এটাই হচ্ছে কর্মদক্ষতা, ইউ ডিভাইড ইআইএন ইন্টু 100%, এটা সঠিক। 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত? তো 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত? পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এফ ইন্টু ভি। সমবেগের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, এফ এর পরিবর্তে কি লেখা যায়? এম জি ইন্টু ভি। এম এর মান হচ্ছে 100 কেজি, জি এর মান 9.8, ভি কত বেগে উঠানো হচ্ছে? 10 সেন্টিমিটার পার সেকেন্ড বা 0.1। 100কে 9.8 দিয়ে গুণ করলে 980, তাকে 0.1 দিয়ে গুণ করলে 98, তাহলে অ্যান্সার হবে 98 ওয়াট। 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? যে 1 সেকেন্ডে 15 ওয়াট। পি ইজ ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই টি। 1 সেকেন্ডে 15 জুল কাজ, সঠিক। তারপরে 3 সেকেন্ডে 5 জুল, এটা ভুল। 5 সেকেন্ডে 3 জুল, এটাও ভুল। তার অ্যান্সার হবে কি? 1 সেকেন্ডে 15 জুল কাজ সম্পন্ন হচ্ছে। ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড, ওয়াট, নিউটন মিটার পার সেকেন্ড, তিনটাই হয়। নিউটন মিটার পার সেকেন্ড কীভাবে হয়? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউর পরিবর্তে এফএস লেখা যায় ডিভাইড টি। বলের একক নিউটন, সরণের একক মিটার, সময়ের একক পার সেকেন্ড। তো অদ্রির মতে কোনো বল দ্বারা কৃত কাজ বল ও সরণের অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভরশীল নয়। মিথ্যা, যে বল ও সরণের অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভরশীল। বস্তুর বেগ 3 গুণ হলে গতিশক্তি 9 গুণ হয়ে যাবে, এটা সঠিক। নির্দিষ্ট পরিমাণ কাজ করার ক্ষেত্রে ক্ষমতা সময়ের ব্যস্তানুপাতিক। কাজ যখন কনস্ট্যান্ট হবে তখন পি ইজ প্রপোর্শনাল 1/t, সঠিক। 2 আর 3। 20 কেজি ভরের একজন বালক প্রতিটি 25 সেন্টিমিটার
উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে। বালকটি কর্তৃক কৃত কাজের পরিমাণ কত? 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি, তাহলে এক একটা সিঁড়ি 25 সেন্টিমিটার, তাহলে 20টা সিঁড়ি কত? 20 গুণন 25, 20 গুণন 25 কত হয়? 500 সেন্টিমিটার সে পথ অতিক্রম করে, বা 5 মিটার 10 সেকেন্ডে উঠতে পারে। তাহলে mgh এটা আমরা জানি হচ্ছে কৃতকাজ। m এর মান 20, g এর মান 9.8 আর উচ্চতা 5 মিটার। 5 20 100, 100 9.8 দিয়ে গুণ করলে 980 জুল। বালকটির ক্ষমতা কত? যে 980-কে কি দিয়ে ভাগ দিতে হবে? সময় দিয়ে। সময় কত সেকেন্ডে? 10 সেকেন্ডে, তাহলে 98 ওয়াট। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা ও ব্যাস যথাক্রমে 10 মিটার ও 4 মিটার। একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পাম্পের অশ্ব ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি হবে? যে পাম্প, এটার গভীরতা হচ্ছে 10 মিটার আর ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার। তাহলে পাম্পের অশ্ব ক্ষমতা P = আমরা জানি mgh ডিভাইড হচ্ছে T। m এর পরিবর্তে কি লেখা যায়? m এর পরিবর্তে আমরা এখানে রো ইন্টু ভি লিখতে পারি। তো রোর মান হচ্ছে 1000 আর ভি এই কোয়াটাকে সিলিন্ডার আকৃতি শেপ, এটার জন্য পাই আর স্কোয়ার এইচ। 1000 গুণন পাই ইন্টু আর এর মান হচ্ছে 4 মিটার, ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত? 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত আসে? 4 ইন্টু এইচ। এইচ এর মান হচ্ছে গভীরতা 10। তাহলে এম এর পরিবর্তে 1000 ইন্টু পাই ইন্টু 4 10 40 গুণন 9.8 ডিভাইড টি কত সময়? 20 মিনিটে। 20 মিনিট কত সেকেন্ড? 10 মিনিট হচ্ছে 600 সেকেন্ড, তাহলে 20 মিনিট হচ্ছে 1200 সেকেন্ড। কত উচ্চতা হবে? এই কুয়াটি যেহেতু সম্পূর্ণ খালি করতে চেয়েছে 10 মিটার কুয়ার গভীরতা, তাহলে উচ্চতা হবে তার অর্ধেক 5, তাহলে এখানে এইচ এর মান হবে 5। 1000 গুণন পাই, 1000 গুণন পাই গুণন 40 ইন্টু 9.8 ইন্টু 5, একে ভাগ দিব 1200 দিয়ে। 5131.26। এটা কিসে আসছে? এটা ওয়াটে আসছে। একে 746 দিয়ে ভাগ দিলে হর্স পাওয়ারে চলে আসবে 6.87 হর্স পাওয়ার। অ্যান্সার গ নম্বর। একটি মোটর 120 মিটার গভীর কুয়া থেকে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে সক্ষম। এর অশ্ব ক্ষমতা কত? তাহলে mgh ডিভাইড হচ্ছে T। 400 কেজি পানি উত্তোলন করতে পারে। জি এর মান 9.8, কত গভীর থেকে? 120 মিটার। কত সময়ে? 5 মিনিট সময়ে। 5 মিনিট সমান 300 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করলে 400 গুণন 9.8 গুণন 120 ভাগ 300, 1568। 1568কে যদি হর্স পাওয়ার নেই 746 দিয়ে ভাগ করতে হবে 2.1 হর্স পাওয়ার। 60 কেজি ভরের একজন লোক প্রতিটি 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি 20 সেকেন্ড উঠতে পারে। লোকটির অশ্ব ক্ষমতা কত? mgh ডিভাইড হচ্ছে T। লোকটার ভর কত? 60। জি এর মান 9.8। উচ্চতা কি হবে? 15টি সিঁড়ি 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি, তাহলে 0.15, এটা হচ্ছে মিটারে নিলাম, গুণন 50, 50টা সিঁড়ি 20 সেকেন্ডে উঠতে পারে। তাহলে 60 গুণন 9.8 গুণন 0.15 গুণন 50 ভাগ 20। লোকটার অশ্ব ক্ষমতা বের করতে বলছে, ভাগ 746, 0.295 বা 0.296, এটাই অ্যান্সার। 16 নম্বর। চিত্রানুযায়ী 5 নিউটনের ওজনের একটি ব্লককে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে প্রযুক্ত ক্ষমতা। তো এইখানে এটা হচ্ছে অতিভুজ 10 মিটার দেওয়া আছে, এটা হচ্ছে 8 মিটার, তাহলে এটা কত হবে? 6। কারণ কিভাবে? কারণ 8 স্কোয়ার মানে 64, 6 স্কোয়ার মানে 36, 64 আর 36 যোগ করলে কত হয়? 100, তাহলে এটা হবে 10 স্কোয়ার।
তো এই বি বিন্দুতে নিতে প্রযুক্ত ক্ষমতা কি হবে তাহলে? mgh ডিভাইড কি টি। এম এর মান কত? mg এর মান হচ্ছে 5 নিউটন, এইচ এর মান হচ্ছে 6 আর টি এর মান হচ্ছে 10। 5 6 30, 30কে 10 দিয়ে ভাগ দিলে 3, তার অ্যান্সার হবে 3 ওয়াট। P1 ও P2 ক্ষমতা বিশিষ্ট দুটি যন্ত্র যথাক্রমে 20 সেকেন্ড এবং 10 সেকেন্ডে 10 কেজি ভরের একটি কাঠের গুঁড়িকে একই সমতলে থেকে 1.5 মিটার উচ্চতায় উঠাতে পারে। P1 ক্ষমতা সম্পন্ন যন্ত্রের কাজের পরিমাণ কত? কাজ mgh, তাহলে m এর মান কত? 10, g এর মান 9.8, কতটুকু উচ্চতা উঠায়? 1.5 মিটার, তাহলে 1.5। 15কে 9.8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15 ইন্টু 9.8, 147, তাহলে 147 জুল। কোন সম্পর্কটি সঠিক? অর্থাৎ তাদের ক্ষমতার মধ্যে সম্পর্ক। এটার ক্ষমতা কি হবে? কম হবে, এটার ক্ষমতা বেশি হবে, কারণ এটা 10 সেকেন্ডে উঠাইতে পারে, এটা 20 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা বলতে পারি যে P2 এইটা ইজ ইকুয়াল টু P2 এর যে ক্ষমতা P1 এর থেকে দ্বিগুণ, তাহলে 2 ইন্টু P1, P2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু P1, বা P1 ইজ ইকুয়াল টু কি? P2 ডিভাইড 2, P1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইড 2। নিচের কোনটি ক্ষমতার মাত্রা? ক্ষমতার মাত্রা হচ্ছে ml স্কয়ার T ইনভার্স 3। একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘন্টায় 25 ইন্টু 10⁶ কেজি পানির 50 মিটার উচ্চতায় উঠানো হয়। পাম্পের ক্ষমতা 70% কার্যকর হলে এর অশ্ব ক্ষমতা কত? 70% কার্যকর হলে এর অশ্ব ক্ষমতা কত প্রতি ঘন্টায়? তাহলে P ইজ ইকুয়াল টু আমরা জানি mgh ডিভাইড কি টি। 25 ইন্টু 10⁶ কেজি পানি উপরে ওঠায় 9.8, কতটুকু উচ্চতায়? 50 মিটার। 50 ডিভাইড টি, কত সময়? প্রতি ঘন্টায় 3600 সেকেন্ড সময়। 50 গুণন 9.8 গুণন 25 ইন্টু 10⁶ ভাগ 3600। ইএনজিতে চাপ দিলে 3.4027 ইন্টু 10⁶ এত ওয়াট। এটাকে যদি হর্স পাওয়ারে নেই, অ্যান্সার ভাগ 746, 4561 হর্স পাওয়ার। 4561 হর্স পাওয়ার। এটা হচ্ছে, এখানে বলা আছে এটা কার্যকর ক্ষমতা 70%, তাহলে এটা হচ্ছে 70%-এর জন্য। এটা আমার কি বের করতে হবে? 100%-এর জন্য, অর্থাৎ তার প্রদত্ত ক্ষমতা কত। তাহলে কি করব? 4561-কে 100 দিয়ে গুণ করব, 70 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমার 100%-এর জন্য বের হবে। 4561 গুণন 100 ভাগ 70, 6515, 6515, 6516 হর্স পাওয়ার, এটাই অ্যান্সার। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গভীরতা দেওয়া আছে 20 মিটার। প্রতি সেকেন্ডে কত কেজি পানি অবশ্যই টারবাইনের ব্লেডের উপর পড়তে হবে যাতে 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়? তাহলে 0.5 মেগাওয়াট, এটা কি ক্ষমতা? 0.5 ইন্টু 10⁶। গভীরতা দেওয়া আছে 20 মিটার। প্রতি সেকেন্ডে কত কেজি পানি? P ইজ ইকুয়াল টু mgh ডিভাইড হচ্ছে T, m ইজ ইকুয়াল টু pt ডিভাইড হচ্ছে gh। P এর মান কত? 0.5 ইন্টু 10⁶। T এর মান কত প্রতি সেকেন্ডে? তাহলে T এর মান হচ্ছে 1। G এর মান 9.8, কত উচ্চতায়? 20 মিটার। গভীরতা হচ্ছে 20 মিটার, তাহলে এখানে হচ্ছে 20। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 0.5 ইন্টু 10⁶, এটাকে ভাগ দিব 9.8 দিয়ে, আবার ভাগ দিব 20 দিয়ে, 2551 প্রতি সেকেন্ড 20 মিটার গভীরতা। তো এখানে আমাদের আসছে mgh ডিভাইড P is equal to mgh ডিভাইড T, m is equal to pt ডিভাইড gh। P এর মান 0.5 ইন্টু 10⁶, 9.8 ইন্টু 20। বাঁধের গভীরতা দেওয়া আছে 20 মিটার। প্রতি সেকেন্ডে কত কেজি পানি টারবাইনের ব্লেডের উপর পড়তে হবে যাতে 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়? 2551
তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 25 ইন্টু 10 কিউব 10 স্কোয়ার, সরি 10 স্কোয়ার। 25 ইন্টু 10 স্কোয়ার মানে কি 25 গুণন 100, 2500। 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ওঠানো হলো। ক্রেনের ক্ষমতা কত? P ইজ ইকুয়াল টু mgv। m এর মান হচ্ছে 250, g এর মান 9.8 ইন্টু v এর মান 0.1, তাহলে 245 ওয়াট। ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক P ইজ ইকুয়াল টু fv। 60 কেজি ভরের এক লোক 30 মিনিটে 600 মিটার উঁচুতে উঠতে পারে। তার কাজ করার ক্ষমতা কত? কাজ করার ক্ষমতা তার P ইজ ইকুয়াল টু mgh ডিভাইড t। m এর মান 60, g এর মান 9.8, h এর মান 600 মিটার, t এর মান হচ্ছে 30 গুণন 60, 3 6 1800 সেকেন্ড। 60 গুণন 9.8 গুণন 600 ভাগ 1800, 196। তার কাজ করার ক্ষমতা হচ্ছে 196 ওয়াট। 25 নম্বর, 100 কেজি ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত হবে? তাহলে ক্ষমতা P ইজ ইকুয়াল টু mgv। m এর মান দেওয়া আছে 100, g এর মান 9.8, 100 গুণন 9.8 গুণন 0.1, 98 ওয়াট। কোনো বস্তুতে Pf ইজ ইকুয়াল টু এত নিউটন মানের বল 2 সেকেন্ড ক্রিয়া করার বলের দিকে বস্তুর বেগ হয় এত। ক্ষমতা কত? আমরা কি জানি? P ইজ ইকুয়াল টু f ইন্টু v। P ইজ ইকুয়াল টু fv। P ইজ ইকুয়াল টু fv। ক্ষমতা স্কেলার রাশি, বল ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি। তো দুইটা ভেক্টর রাশির ডট গুণফল একটা স্কেলার রাশি পাই, তাহলে এদের মধ্যে ডট গুণ করতে হবে। তাহলে 3i প্লাস 2j মাইনাস k ডট i প্লাস 2j প্লাস k। 3 আর এখানে হচ্ছে i, তাহলে 3, 2j এর সাথে 2j প্লাস 4 মাইনাস k প্লাস k মাইনাস 1। 3 আর 4 যোগ করলে 7, 7 থেকে একবার দিলে 6, তাহলে ক্ষমতা হচ্ছে 6 ওয়াট। বলের দ্বারা কৃত কাজ কত? কৃত কাজ কি হবে? W ইজ ইকুয়াল টু PT। 6, t এর মান কত দেওয়া আছে? 2 সেকেন্ড, তাহলে 6 ইন্টু 2, 6 দুগুণে 12 জুল, তাহলে অ্যান্সার হবে 12 জুল। 20 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? যে এক্স ক্ষমতা P ইজ ইকুয়াল টু W বাই T একক সময়ে যদি 20 জুল কাজ করে, তাহলে সেটা হচ্ছে 20 ওয়াট ক্ষমতা। 1 সেকেন্ডে যদি 20 জুল কাজ হয়, তাহলে সেটা হচ্ছে 20 ওয়াট। তো এখানে এমসিকিউ সব শেষ হলো। ডক্টর শাহজাহান তপন স্যারের বইয়ের 5ম অধ্যায়ের সবগুলো এমসিকিউ শেষ হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।